মানে 6 থেকে 24 বছর বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু এত। আমরা তাদের চাকরি দিতে পারি নাই। যে কোটা আন্দোলনের হাত ধরে এই 24-এর গণ আন্দোলন শুরু হয়েছে, তার মূল কথা কি ছিল? অন্যতম একটা প্রশ্ন ছিল বেকারত্ব নিরসন। বেকারত্ব নিরসনের জন্য কি কমিশন তৈরি হয়েছে? আমি বলতে চাই ইতিমধ্যে আমাদের এই কনভেনশন সফল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একসাথে হয়েছি এবং কি পরিমাণ জনসমাগম, আমরা কিন্তু বসতে জায়গাও দিতে পারছি না অনেক ক্ষেত্রে। যাই হোক, শুধু এটুকু বলবো, 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমাদের 24-এ, তার আগে আমরা কেমন ছিলাম সেটা আমরা সবাই জানি। আমরা দীর্ঘ 16 বছর আমরা একটা নির্যাতন নিপীড়নের সংস্কৃতি আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমাদের গণ বিশ্ববিদ্যালয়গুলোতে, সব জায়গায় সবাই কিন্তু একটা ভয়ের মধ্যে ছিল। কেউ আমরা কথা বলতে পারি নাই, আমাদের সবার উপরে ছিল একটা নজরদারি। তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, এই পুরো বঙ্গীয় অঞ্চল আপনারা দেখবেন যুগে যুগে, তাই না, আমরা সেই ঐতিহাসিকভাবে স্বদেশী আন্দোলন দেখেছি। যখন দেখেছি যে ক্ষুদিরাম, তারপরে আমাদের মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, তাদের ইতিহাস যেমন আমরা দেখেছি, তারা সেই যুব শক্তি ছাপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি দেশভাগ, 52 ভাষা আন্দোলন, সেখানে আমরা দেখেছি আমাদের ভাষা শহীদরা সালাম, রফিক, জব্বার কিভাবে তাদের জীবন দিয়েছে। তারপরে আমরা দেখেছি 69-এর গণ অভ্যুত্থান এবং 71, যেখানে ছোট ছোট কিশোররাও, এই বাংলার মাটির কিশোররাও কিন্তু রাইফেল কাঁধে যুদ্ধে চলে গেছে পরিবারকে বিদায় জানিয়ে। তারা জানতো না তারা ফিরবে কিনা। এইরকম লড়াই সংগ্রামের মাটি আমরা দেখেছি। শুধু তাই না, আমরা আমাদের এই অঞ্চলে কৃষকদের আন্দোলন দেখেছি, আমরা শ্রমিকদের আন্দোলন দেখেছি, এবং আমরা দেখেছি আমাদের আদিবাসী মেহনতি মানুষ বাংলাদেশের এবং অন্যান্য অঞ্চলে তাদের সবার সমর্থনে, তাদের একসাথে সংযুক্ত হয়ে কিভাবে তারা লড়াই সংগ্রামের ভেতর দিয়ে তাদের অধিকার কিন্তু তারা আদায় করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত 53-54 বছরে আমরা কি পেলাম? সেই হিসাবের অবসান ঘটাতে আমরা সবাই নেমে গেছিলাম 24-এ। আমি শিক্ষক হিসেবে বলতে পারি, যখন আমার ছাত্রছাত্রীরা গুলি খাচ্ছে, তারা ফোন করে বলছে, ম্যাডাম আমাদের শরীর দিয়ে রক্ত ঝরছে, আপনারা কোথায়? আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলাম তখন। এবং যতভাবে পারা যায়, রাজপথ বলেন, ক্লাসরুম বলেন, মাঠ বলেন, সব জায়গায় কিন্তু আমরা তাদের সাথে থেকেছি। কেন? তার কারণ আমরা একটা সমতা মর্যাদার বাংলাদেশ, যে দেশের স্বপ্ন আমরা দেখি, সেই দেশ আমরা গড়তে চেয়েছিলাম। সেইটা হচ্ছে পরিস্থিতি। এবং সেই আন্দোলনে আমাদের মনে কিন্তু একটা অদ্ভুত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নের জন্ম হয়েছিল। আমরা সত্যি সত্যি ভেবেছিলাম যে আমরা পারবো, আমাদের নতুন ভোর শুরু হয়েছে। কিন্তু তারপরে গত 14 মাসে আমরা কি দেখেছি? আপনারা বলেন, আপনারা কি দেখেছেন? আপনাদের মনের স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে? কেন হয় নাই বলে মনে হয়? অনেক কারণ আছে। এখনো দেখেন চারপাশে কি পরিস্থিতি। আমাদের এই বিশাল যুব সমাজ, বাংলাদেশের 20 কোটি মানুষ, তার মধ্যে এই যুবদের সংখ্যা 5.5 থেকে 6 কোটি। তার মানে 6 থেকে 24 বছর বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু এত। আমরা তাদের চাকরি দিতে পারি নাই। যে কোটা আন্দোলনের হাত ধরে এই 24-এর গণ আন্দোলন শুরু হয়েছে, তার মূল কথা কি ছিল? অন্যতম একটা প্রশ্ন ছিল বেকারত্ব নিরসন। বেকারত্ব নিরসনের জন্য কি কমিশন তৈরি হয়েছে? আজও আমাদের ছাত্রছাত্রী যারা আছে, তারা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পাশ করে তারা বলে, ম্যাডাম চাকরি নাই। যখনই জিজ্ঞেস করি ভালো ছাত্রছাত্রী কি করবা জীবনে, মানে বিদেশ চলে যাব। আমি বললাম, বিদেশ চলে যাওয়া কি কোনো সমাধান? আমি 6 বছর বিদেশে লেখাপড়া করেছি, আমি বাংলাদেশে ফিরে আসছি আপনাদের সাথে দাঁড়াবো বলে। তখন বলি, বিদেশ যাবে কয়জন? 1 জন 2 জন 5 জন 10 জন, বাকিরা কি করবে? এই দেশেই তো থাকতে হবে। তাহলে লড়াই সংগ্রাম করে নিজের বাড়ির আঙ্গিনা, নিজের বারান্দা কাঁধে প্রস্তুত করতে হবে আমাদেরকে। সেইটাই হলো কথা। এখনো দেখবেন যে আমাদের যুব সমাজ, তারা কিন্তু মাদকের মতো অনেক জায়গায় তারা আসক্ত। কারণ তাদের যে স্বপ্ন ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার কিন্তু কোনো বাস্তবায়ন ঘটে নাই।
তাদেরকে রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। আমাদের একসাথে দাঁড়াতে হবে, সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কারণ কোন দেশ একা একা দাঁড়ায় না, দেশটাকে সুন্দর করে তৈরি করতে হয়। কোন দেশ পারফেক্ট না, এরকম পৃথিবীতে ইতিহাসে এরকম কিছু নাই, এটা আমাদেরকে তৈরি করতে হবে। আজ দেখেন কিভাবে যুব সমাজকে এই সময় সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে। আপনারা দেখবেন যে জায়গায় জায়গায় মব, কথায় কথায় মব, কিছু হলেই মব, কিছু হলেই আক্রমণ, মেয়েদের উপর আক্রমণ, অন্যান্যদের উপর আক্রমণ। এখানে এমন পরিস্থিতি যে আমাদের এখন আমাদের যে সাধারণ বুড়া পাগলা, আপনারা ঘটনাটা দেখেছেন, কি একটা পরিস্থিতি যে তার মৃতদেহ কবর থেকে উঠিয়ে আবার সেটাকে পোড়ানো হয়। বাংলাদেশ কি পেছন দিকে হাঁটবে না সামনের দিকে আগাবে? অবশ্যই সামনের দিকে আগাবে, সেটাই হলো বিষয়। তাই আমি বলতে চাই যে যুব সমাজ যে ধরনের পরিস্থিতির মধ্যে তারা ব্যবহৃত হচ্ছে, তাদেরকে যেভাবে তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদের মাথার উপর লবণ রেখে বড়াই খাওয়া হচ্ছে, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আপনারা ভেবে দেখেন এখন আমাদের কি করণীয়। এইরকম পরিস্থিতিতে আপনারা দেখবেন যে আমাদের আদিবাসী মানুষরা তারা কিন্তু পাহাড়ে এখনো নির্যাতিত নিপীড়িত। কত গাঁও জনগোষ্ঠীর মানুষকে এখনো বিনা বিচারে একদম তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। আমাদের পাহাড় বলেন, সমতল বলেন, সমস্ত জায়গায় কিন্তু যুবকরা ব্যবহৃত হচ্ছে। অথচ এই যুবকরা আমাদের সম্পদ, এই যুব শক্তি আমাদের সম্পদ, যাদের ঘাড়ে করে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের ইতিহাসে কিন্তু জায়গা করে নিবে। সেই রাস্তা তৈরি করতে এখন আমাদের কি করণীয়, কি মনে হয়, কি মাথায় আসে আপনাদের? আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন সংগঠিত হতে হবে। আপনাদের প্রথম কাজ একসাথে হওয়া, আমাদের এই পার্টিটাকে জোরদার করা, এবং আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে তারা কি চায় এই দেশ থেকে, তাদের ভাষা কি, তাদের চাহিদাগুলো কি, সেগুলো আমাদের কাছে পৌঁছাতে হবে। এগুলো নিয়ে আমাদের অনেক বেশি বেশি আলোচনা করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। না হলে এই বাংলাদেশকে রক্ষা করা কিন্তু কঠিন কাজ হয়ে যাবে। একটা কথা বলা হয় যে বিপ্লব পরবর্তীতে বিপ্লবী যারা ছিল তাদের নিজেদেরকে খেয়ে ফেলে, তার সন্তানদেরকে নাকি বিপ্লব খেয়ে ফেলে যদি প্রস্তুতি না থাকে। তাই যখনই গণসংগ্রাম হয়, আন্দোলন হয়, তার পরবর্তী কাজ হচ্ছে নিজেদের এই জায়গাগুলো শক্ত করে, নিজেরা কি ভাবছি, নিজেদের পরিকল্পনা কি, স্বপ্ন কি, সেই জায়গাটা সঠিকভাবে তৈরি করে সেই স্বপ্ন তার বাস্তবায়ন এবং সেটা সাধারণ মানুষের কাজে আপনারা কিভাবে লাগাবেন সেই চেষ্টা করে যাওয়া। সেই জন্যই কিন্তু আজকে আমরা একসাথে হয়েছি। আমাদের এই যে বেকারত্ব, কি মনে হয় আপনাদের কি করণীয় এই পরিস্থিতিতে? কি করণীয়? মাথায় কিছু আসছে না? তার মানেটা কি? দেশে প্রচুর বিশ্ববিদ্যালয়, এত এত বিশ্ববিদ্যালয়, এত বেকারত্ব, তারপরে কেন? তার কারণ এখন আমাদের তরুণদের জনশক্তিতে পরিণত করার সময় এসেছে। আমাদের এখন অনেক বেশি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, বরং তাদের সংখ্যা ছেটে তাদেরকে বাদ দিয়ে আমাদের এখন ট্রেনিং সেন্টারগুলো তৈরি করা দরকার। দেশের সন্তান দেশেই থাকবে। একটা দেশ গড়া কিন্তু অন্য কাজ, দেশ গড়া, জাতি গড়া, দেশ বান্ধবতা কিন্তু ভিন্ন বিষয়। এখানে প্রত্যেকটা তরুণ যুব প্রাণ জড়িত, প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, তার মানে নারী, পুরুষ এবং থার্ড জেন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে সবাইকে নিয়ে কিন্তু এই দেশ বহুত্ববাদী বাংলাদেশ। প্রত্যেকটা প্রাণ এই দেশে গুরুত্বপূর্ণ। এই দেশে মব হয়, এই দেশে মানুষকে বুলিং করে, খারাপ কথা বলে, যুবকদেরকে সন্ত্রাসে তারা ঠেলে দিয়েছে। এই দেশে আপনারা দেখবেন লম্বা চুল রাখলে কি করছে, মবরা তাকে ধরে চুল কেটে দিচ্ছে না, বয়স্ক মানুষ মুরব্বী তার মাথা টাক করে দিচ্ছে। দেখেছেন আপনারা ভিডিওগুলি? দেখেছেন আপনারা? আপনারা দেখবেন সেটা হচ্ছে যে ৩-৪ দিন আগে ভারতের আসাম আপনারা দেখবেন অনেক ধরনের মানুষের বাস সেখানে একজন বড় শিল্পী জুবিন গার্গ ভদ্রলোকের নাম, উনি মারা গেছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, ৭ লাখ, ১০ লাখ, ২০ লাখ মানুষ তার সাথে তার মরদেহের পিছু পিছু এসেছে। কারণ উনি পেরেছিলেন কোন রাজনৈতিক সংগঠনের না হয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।
এই ধরনের মানুষ আমাদের দরকার, এই ধরনের নেতৃত্ব দরকার যারা প্রাণগুলি জায়গায় তুলবে। আপনারা কি চান? আপনাদের মনের কথা, অন্তরের কথা, কোন ধরনের বাংলাদেশ আমরা চাই? এই ধরনের আলোচনা তো বহুত হয়েছে, অনেক হয়েছে আমাদের 24 গণঅভ্যুত্থানের পরে, কিন্তু তার কার্যকারিতা, তার বাস্তবায়ন কিন্তু হয় নাই। তাই এখন সময় হয়েছে নতুন করে ভাবা। একটা কথা মনে রাখতে হবে, আমাদের লড়াই সংগ্রাম কিন্তু চলমান, এটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের সমাজকে সমতা, মর্যাদা, প্রত্যেকের অধিকার বুঝায় না দেওয়া হয়, ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। এবং এই লড়াইয়ে আমি আপনাদের সাথী, আপনারা আমার সাথী। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।